আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এই কমপ্লিটিং সেন্টেন্সটি আমরা অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমপ্লিটিং সেন্টেন্স বিশেষ করে উচ্চ মাধ্যমিকে যারা আছো, ইন্টারমিডিয়েটে, তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসিতে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর ইন্টারমিডিয়েটে এই ক্ষেত্রে কিন্তু 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে এখানে যে কমপ্লিটিং সেন্টেন্সে যে 5টা বা 10টা প্রশ্নের উত্তর দিতে হবে শ্রেণীভাবে, এক্ষেত্রে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে কীভাবে আমরা খুব সহজে অতি অল্প সময়ের ভিতরে স্ট্রাকচারগুলো মুখস্থ করতে পারি। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই এই বিষয়টা নিয়ে। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্টস ও শেয়ার করবে। পরবর্তী কোন ক্লাসটি চাও এই বিষয়টি অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে। তাহলে এখানে দেখো, আমি একটা চমৎকার পদ্ধতি তোমাদের জন্য তৈরি করেছি কমপ্লিটিং সেন্টেন্সের। www.hlwcc.com। এই শুধুমাত্র এইটুকু অংশ যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের কোন কোন ধরনের কানেক্টর বা কোন কোন ধরনের শব্দ ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারবো, এই বিষয়টা নিয়েও তুমি পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবে। তাহলে www.hlwcc.com, এটু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ভেরি সিম্পল এবং একটা চমৎকার টেকনিক এখানে আছে। তো এখানে দেখো, আমরা ডব্লিউতে লিখেছি হো, আরেকটা ডব্লিউতে লিখেছি উইথ, আরেকটা ডব্লিউতে লিখেছি হুয়েন, এসতে লিখেছি হ্যাড, আইতে লিখেছি লেস্ট, ডব্লিউতে আমরা লিখেছি হুয়েন এভার, আর এসতে লিখেছি, আইতে লিখেছি তোমার ইফ, আর এখানে আমাদের আসে এস, এসে আমরা লিখেছি সিন্স, আর এখানে আরেকটা আই আসে, এটাতে আমরা লিখেছি ইট ইজ হাই টাইম। অথবা আরেকটা অপশন কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে তোমার ইট ইজ টাইম। ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম, তার ভিতরে ইট ইজ হাই টাইম যদি বোঝায়, তাহলে সেখানে আমরা একটু জোর দিয়ে বলি যে সেটা হচ্ছে এখনই উপযুক্ত সময়। এই যে বিষয়টা আমরা একটা ওয়েবসাইটের ঠিকানার মতন লিখেছি, এটা অত্যন্ত সুন্দর একটা বিষয়। এটা তোমরা অতি সহজে বিষয়টা আয়ত্ত করতে পারবে। মনে রাখবে www.hlwcc.com। ওকে, এবার দেখো এটা কিভাবে কাজ করে। আমরা জানি যে আমাদের যে কন্ডিশনালগুলো থাকে পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স, এখানে সাধারণ রুলস থেকে 3 থেকে 4টা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, এবং একটা থাকে প্রবাদ বাক্য থেকে, আর বাকি 3-4টা থাকে সেটা একেবারে সরাসরি কমন সেন্সের উপরে একটা অংশ অনুযায়ী আর একটা অংশ তোমাকে কমপ্লিট করতে হবে। তবে তার যে মূল বিষয়টা হচ্ছে, সেই মূল বিষয়টার প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি কোন বিষয়টা দিয়ে কীভাবে করব। তাহলে আমরা জানি সাধারণত কন্ডিশনাল 3 প্রকার হয়। এক্ষেত্রে আমরা লিখি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। কিন্তু এখানে আজকে কিন্তু আমি একটা নতুন নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন, এখন দেখা যায় আরেকটা হচ্ছে জিরো কন্ডিশন। দ্যাট মিনস এটা কোনো কন্ডিশনের প্রয়োজন পড়ে না, মনে করে না। যেমন জিরো কন্ডিশনের বাক্যের গঠনটা কী হয়, প্রথমে থাকে ইফ, তারপরে হুয়েন, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ শব্দের অর্থ আমরা জানি, হুয়েন শব্দের অর্থ আমরা জানি। তাহলে মূল কথাটা হচ্ছে তোমাকে ইফ অথবা হুয়েন দ্বারা যদি কোনো বাক্যটা শুরু হয়, এক্ষেত্রে তোমাকে অবশ্যই পরের যে 2টা অংশ তৈরি হবে, একটা অংশ তোমার দেওয়া থাকবে আর একটা অংশ তোমাকে তৈরি করতে হবে। তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে দ্বিতীয় অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আবার যদি দ্বিতীয় অংশটা দেওয়া থাকে এবং সেটার যদি একটা অংশে ইফ যুক্ত থাকে, এক্ষেত্রে কিন্তু তুমি প্রথম অংশটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে করবে। এই যে একটা অবস্থান, এই অবস্থাটাকে আমরা জিরো কন্ডিশন হিসাবে আখ্যায়িত করেছি। যেমন ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকাম সলিড। ইফ ওয়াটার ফ্রিজেস, এখানে এস আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইট বিকামস, এখানে এস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অর্থটা কি, অবস্থাটা কি দাঁড়ালো, যে আমার প্রথম অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটে রয়ে গেল। এখন আসো তুমি ফার্স্ট কন্ডিশন যেটাকে আমরা বলি, ফার্স্ট কন্ডিশনটা কীভাবে হয়। ফার্স্ট কন্ডিশনের সূত্রটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। অর্থাৎ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং বুঝতে হবে, যদি আমার প্রথম অংশটা
ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তার পরের অংশটা আমাদের ফিউচার টেন্সে করতে হবে। আর যদি মনে করো যে দ্বিতীয় অংশটা পরীক্ষার প্রশ্নে চলে এসেছে ফিউচার, তাহলে তোমাকে বুদ্ধি করে কিন্তু প্রথম অংশটা ইফ যুক্ত করে প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে দেখো ইফ হি কামস আই শ্যাল গো। ইফ হি কামস যদি সে আসে, আই শ্যাল গো আমি যাব, অর্থাৎ সে আসলে আমি যাব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে অবস্থাটা কি হচ্ছে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট উড কুড মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ক্ষেত্রে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকবে। যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে তোমাকে দ্বিতীয় অংশটা তৈরি করার সময় সেখানে একটা সাবজেক্ট তৈরি করতে হবে এবং সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম সেখানে তোমাকে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল যদি দেই, আমরা দেখব ইফ হি কেম, এই দেখো ইফ পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসা হয়েছে, হি কেম এটা পাস্ট ইনডিফিনিট, ইফ হচ্ছে আমাদের কন্ডিশনাল। ওকে, তো এখন তুমি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট পেয়ে গেলা। এরপর তোমাকে আরেকটা অংশ তৈরি করতে হবে, যে অংশটা অবশ্যই তোমাকে সাবজেক্ট থাকতে হবে এবং একটা মোডাল অক্সিলিয়ারি নিতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমাকে নিতে হবে। যেমন ইফ হি কেম আই উড গো। এরপর তুমি আসো এইখানে থার্ড কন্ডিশনালটার বিষয়। থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। এই ক্ষেত্রে কিন্তু আবার ভার্বের থার্ড ফর্ম আসবে, ভার্বের থার্ড ফর্ম আসবে। হ্যাঁ, এখন এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে আমার হচ্ছে ইফ হি হ্যাড কাম। আমরা কিন্তু পাস্ট পারফেক্টের গঠনটা জানি, অবশ্যই মনে আছে। সাবজেক্ট যাই হোক, হেড যাবে বসে, সাবজেক্ট যে কেউ আসুক না কেন এখানে হেড বসবে, ঠিক আছে। ইফ হি হ্যাড কাম, এখন বলা হয়েছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা তোমাকে যুক্ত করতে হবে। তাহলে এক্ষেত্রে তুমি আরেকটা সাবজেক্ট এখানে আই নিয়ে আসলা, তারপরে এখান থেকে তুমি একটা দিবি। এখন প্রশ্নটা হচ্ছে উড হ্যাভ লিখবো না কুড হ্যাভ না মাইট হ্যাভ, সেটা সম্পূর্ণ নির্ভর করবে প্রথম অংশের বাক্যের অর্থ অনুযায়ী দ্বিতীয় অংশের বাক্যটা তোমাকে মেক করতে হবে। এরপরে দেখো এখানে আমরা অর্থগুলো পর্যায়ক্রমে লিখে দিয়েছি। সিন্স শব্দের অর্থ যেহেতু বা কারণ, সিন্স শব্দের অর্থ যেহেতু বা কারণ। হোয়াট এভার, হুয়েন এভার, হোয়ার এভার, হাউ এভার, এই ধরনের যদি কোনো বাক্যের মাঝে অথবা যেখানেই এটা দিয়ে যদি কোনো বাক্য থাকে দুইটি অংশকে যুক্ত করে অথবা একটি বাক্যের শুরুতে শুরু হয়, এক্ষেত্রে তুমি উভয় অংশ একই টেন্সের হবে, এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ তুমি এরকম মনে রাখতে পারো ডব্লিউএস ওয়ার্ড, যদিও ডব্লিউএস ওয়ার্ড আমরা এখানে এটা বলছি না, যেহেতু এটা অন্যরকম একটা কন্ডিশনাল এবং কনজাংশন হিসাবে এরা কাজ করবে। তবে ডব্লিউ এখানে আবার এইচ আছে, ডব্লিউএস হিসাবে তুমি এটা মনে রাখতে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, বাক্যটা উভয় অংশ একই টেন্সে হবে। অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটাও তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্ম দিতে হবে। এখানে আমরা লিখেছি হ্যাড প্লাস সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন। হ্যাড আই বিন এ রিচ ম্যান, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। এবার তুমি এখানে দেখো আরও কিছু শব্দের অর্থ আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিয়েছি। লেস্ট শব্দের অর্থ যাতে না, আর ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ড্যাশ দেওয়া আছে। যাতে না বলতে এখানে আমরা বুঝছি যে একটা কাজ করার পরে কি ঘটতে পারে অথবা এই কাজটা করব পরে জানি কি হয়, এরকম যে মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে বা আর একটা ফলাফল কি আসতে পারে সেই বিষয়টা বিবেচনা করে যখন আমরা কোনো বাক্য তৈরি করি বা কোনো ঘটনার বর্ণনা করি, এক্ষেত্রে আমাদেরকে লেস্ট শব্দটা ব্যবহার করতে পারে। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, কাজটা করবা কীভাবে, কেয়ারফুলি সতর্কতার সহিত, যাতে না ইউ শুড মেক মিস্টেকস, যাতে না তোমার কোনো ভুল হয়। এরপরে আসে তোমার ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এটা যদি এরকম হয় তাহলে ইট ইজ হাই টাইম উই স্টুড এগেনস্ট করাপশন। এখানে আমি করাপশন শব্দটা সংক্ষিপ্তভাবে লিখেছি। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টুড এগেনস্ট করাপশন, এখনই উপযুক্ত সময় কি করার জন্য, উই স্টুড এগেনস্ট দ্য করাপশন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা, প্রতিরোধ করা। তারপরে আসছে তোমার উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, দুটো শব্দের একই অর্থ প্রকাশ করে। তাহলে উইথ এ ভিউ টু অর্থ জন্য, লুক ফরওয়ার্ড টু
জন্য। এরা সাধারণত বিকজ অফের মতো ব্যবহার হয়। তারপরে আসে উড ইউ মাইন্ড, অনুগ্রহ করে। কারো সাথে ভদ্রতার সহিত কোনো কিছু বলতে গেলে, যেমন আপনি কি আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি, আপনি কি একটু সরে বসতে পারেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যখন আমরা ভদ্রতার সহিত বলবো, তখন এক্ষেত্রে কিন্তু আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করব। কান্ট হেল্প, করতে পারলাম না। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যাতে। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটার অর্থই যাতে। আর হোয়েন অর্থ হচ্ছে যখন, হোয়ার অর্থ কোথায়। তাহলে তুমি এই সমস্ত সারা বিষয়গুলোকে মনে রাখার জন্য তুমি শুধুমাত্র একটা ঠিকানা মনে রাখবে, সেটা হচ্ছে www.hlwcc.com। এইটুক যদি তোমার মাথায় থাকে, তাহলে আমি নিশ্চিত শতভাগ নম্বর এখান থেকে তুমি পরীক্ষায় পাবে। তা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকো,